জিনিসপত্রের দাম কমবে কিনা, জিনিসপত্রের দামের আন্ডারলাইং ফ্যাক্টরগুলি একটু আমরা উপলব্ধি করি। বাইরে থেকে যে সমস্ত জিনিসের উপর আমরা ডিপেন্ডেন্ট, আমাদের ইম্পোর্ট ডিপেন্ডেন্সি আছে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর, খুব সঙ্গত কারণেই সেই কমোডিটি আইটেমগুলি খুবই সবার পক্ষে সেই ব্যবসায় ঢোকা সম্ভব না। কারণ এক জাহাজ ডাল আনতে অথবা এক জাহাজ সয়াবিন তেল আনতে কয়েকশো কোটি টাকা লাগে, এক জাহাজ চিনি আনতেও অনেক টাকা লাগে। তো সবার পক্ষে এটা অটোমেটিক ইকোনমি তার একটা ব্র্যাকেট তৈরি করে নিয়েছে। আমার সামনে অনেক বিজ্ঞ লোকরা আছেন, অলিগোপলি, মনোপলি, এগুলির ক্লাসিফিকেশন আপনাদের সবার জানা আছে। আমরা যেটা করতে যাচ্ছি আগামী দিনে এই প্রাইসটার উপরে কন্ট্রোল রাখার জন্য, আপনি ইচ্ছা করলে হাজার হাজার লোককে এই ব্যবসায় ইনভাইট করতে পারবেন না, করলেও পার্টিসিপেশনটা ওইভাবে হবে না। এমনকি যাদের টাকা আছে তারাও যে প্রত্যেকে কমোডিটি ব্যবসায় চলে যাবে এটার কোনো নিশ্চয়তা নেই। আগামী দিনে আমরা যে কাজটা করব সেটা হলো, এটি সম্ভবত পৃথিবীর একমাত্র দেশ এত বড় জনসংখ্যা নিয়ে কোনো জিনিসে আমাদের কোনো স্ট্র্যাটেজিক রিজার্ভ নাই, যে কারণে আমাদের উইথস্ট্যান্ডিং পাওয়ার ইজ ভেরি থিন, এক্সট্রিমলি থিন। আমার 7 দিন 5 দিন 15 দিন 20 দিনের একটা ডিসরাপশন, সাপ্লাই ডিসরাপশন, এটা সহ্য করার ক্ষমতা আমার নাই। যেরকম আপনি অধৈর্য হয়ে যাচ্ছেন মাইক আমার হাতে থাকায়, একটু ধৈর্য ধরেন। তো আগামী দিনে যেটা আমরা করতে যাচ্ছি, আমাদের এই এসেনশিয়াল ইম্পোর্ট আইটেমগুলির প্রতিটার জন্য আমরা একটা স্টোরেজ তৈরি করতে যাচ্ছি, যাতে ওই পরিমাণ স্টক আমাদের কাছে থাকে, মার্কেট ইন্টারভেনশন করার সেই পরিমাণ ক্ষমতা থাকে থ্রু টিসিবি, যাতে হঠাৎ করে আমরা কোনো আর্টিফিশিয়ালি সৃষ্ট পরিস্থিতির শিকার না হই। আচ্ছা, নাম্বার 1, আমার কথাটা কি যথেষ্ট পরিষ্কার? আশা করি পরিষ্কার। একইভাবে আমার সামনে জ্বালানি মন্ত্রী আছেন, ওনার সেক্টর কিন্তু জাস্ট উদাহরণ হিসেবে আমি বলছি। এই যে মধ্যপ্রাচ্যের সৃষ্ট জটিলতার কারণে আমরা অনেক বাড়তি দামে এলএনজি কিনতে হয়েছে, ডিজেল কিনতে হয়েছে আমাদের। জি, আবার শিল্প মন্ত্রণালয়ের অধীনে সার কিনতে হয়েছে, আমাদের প্রতি বছর লাগে 26 লাখ টন ইউরিয়া। এই প্রত্যেকটা জিনিসের যদি এনাফ স্টোরেজ ক্যাপাসিটি থাকতো, আমরা একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ মেনটেন করতাম, তাহলে এইভাবে আমাদের এই তাৎক্ষণিক পরিস্থিতির কাছে নতি স্বীকার করতে হতো না। আগামী দিনে এই দ্রব্যমূল্য কমানোর জন্য আমরা যে কাজটা করতে যাচ্ছি, যে হঠাৎ কোনো কারণে সাপ্লাই শক হলে বা বহির্বিশ্বে হঠাৎ মূল্যের উল্লম্ফন হলে সেটার অভিঘাত যেন সরাসরি আমাদের ভোক্তা শ্রেণীর উপর না পড়ে, সেজন্য আমরা অনেকগুলি আইটেমের স্ট্র্যাটেজিক রিজার্ভ তৈরি করতে যাচ্ছি। আচ্ছা, মার্কেটের ইন্টারভিন করার ক্যাপাসিটি অর্জন করতে যাচ্ছি। দ্বিতীয়ত হলো, আমাদের প্রাইভেট সেক্টর প্লাস টিসিবি সবার ক্ষেত্রেই আমরা কন্ট্রাক্ট সইয়ের বড় বড় আইটেম, সব আইটেম না, সিলেক্ট কিছু আইটেম, কন্ট্রাক্ট সইয়ের দিন থেকে, এলসি খোলা থেকে, শিপমেন্ট থেকে এখানে এসে ভোক্তা পর্যায়ে পৌঁছানো পর্যন্ত এই টোটাল সাপ্লাই চেইনটা আমরা একটা এআই মডেলের মধ্যে নিয়ে আসতে যাচ্ছি, যেখানে বাংলাদেশ জনসংখ্যায় বড়, কিন্তু বাংলাদেশ ক্যানাডার মতো এত বিশাল বিস্তৃত দেশ না, বা আমেরিকা চায়নার মতো এত বিশাল বিস্তৃত দেশ না। এই মডেলের আন্ডারে আমরা টোটাল জিনিসটার মোবিলাইজেশন, এটা আমরা টোটালটা মনিটর করতে পারবো। তৃতীয়ত, যে কারণে আমাদের জিনিসপত্রের দাম বেশি তার একটা বড় ফ্যাক্টর হচ্ছে এখানকার লজিস্টিক কস্ট ইজ ভেরি হাই। লজিস্টিক কস্ট হচ্ছে বাংলাদেশে জিডিপির 16%, ওয়ারেজ গ্লোবাল স্ট্যান্ডার্ড হচ্ছে 10%। এই লজিস্টিক কস্ট কমিয়ে আনার জন্য ক্ষেত্রগুলি অনেকগুলি আমরা চিহ্নিত করেছি, সেইখানে আমরা রিফর্ম করব। একটা উদাহরণ দেই আপনাকে, আমাদের চিটাগাং পোর্টে এফিসিয়েন্সি বৃদ্ধি করলে ফ্রেট থেকে শুরু করে অনেক জিনিসের কমে আসবে, সেটার প্রতিফলনটা দ্রব্যমূল্যের ক্ষেত্রে দেখা যাবে। আগামী দিনে যশোরে যে পণ্যটা হয়, কৃষি পণ্য, যিনি উৎপাদক তিনি পান 8 টাকা বা 10 টাকা বা 12 টাকা, কারণ বাজারে আস্তে আস্তে সেটা হয়ে যাচ্ছে 52 টাকা, 64 টাকা। এই যে মাঝখানের যে প্রাইস ফ্লাকচুয়েশন, যে সমস্ত হাতে ফ্লাকচুয়েট করে, এই জায়গাগুলি চিহ্নিত করে আমরা কোথায় কোথায় আমরা সেটা কমিয়ে আনতে পারি, এটার জন্য আমরা কয়েকটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন করব।